বাংলাদেশ ভারতের অর্থনীতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে, ভার্চুয়াল বৈঠকে দুদেশের প্রধানমন্ত্রীর প্রত্যয়। 5 দশক পর চালু চিলাহাটি হলদিবাড়ি রেলপথ, স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় দুই প্রধানমন্ত্রীকে অভিনন্দন এলাকাবাসী। হেফাজতে সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে মামুনুল সহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। চট্টগ্রাম সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর আবারও সরব প্রার্থীরা, পরিবেশ নিয়ে ভিন্ন মত বড় দুই দলের। হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ একই পরিবারের 4 জন সহ 8 জন, চলছে উদ্ধার অভিযান। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিপাক্ষিক সুসম্পর্কের সুযোগ নিয়ে ভারত ও বাংলাদেশের অর্থনীতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে প্রত্যয় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে দুই সরকার প্রধান এই প্রত্যয় জানান। বাংলাদেশ ও ভারত একসাথে করোনা ভ্যাকসিন পাবে বলেও জানান মোদি। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধান চিলাহাটি হলদিবাড়ি রেলপথের উদ্বোধন করেন। এ পথে ৫৫ বছর পর শুরু হলো ট্রেন চলাচল। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাণিজ্য, যোগাযোগ, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ বিভিন্ন বিষয়। নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণে তিনি সম্মানিত বোধ করছেন। এর আগে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা ভ্যাকসিন পাবে। প্রতিবেশীদের মধ্যে ভারতের কাছে বাংলাদেশ সবার আগে। মহামারীর এই সময়ে বিশ্ব যখন কঠিন সময় পার করছে, এই পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রী আদান প্রদান সহ ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করছে। সামনের দিনগুলোতে আমাদের এই চেষ্টা আরও এগিয়ে যাবে। করোনা পরিস্থিতির মধ্যে দুদেশের স্থলবন্দরগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা এরই মধ্যে দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদেশের এই গভীর সম্পর্কের রূপরেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন। মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীর সময় ভারত সুন্দর পদক্ষেপ নিয়েছে। চলমান বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে দুদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে রেল রুট দিয়ে বাণিজ্য, উচ্চ পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতীয় পণ্য সামগ্রীর প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই কোভিড-19 বিষয়ে সহযোগিতার ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত জনবহুল অঞ্চলে কোভিড-19 যেভাবে আপনার সরকার মোকাবেলা করেছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। ভারতের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন তারা। দুই নেতার উপর একটি তথ্যচিত্রও দেখানো হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 55 বছর পর শুরু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথে ট্রেন চলাচল। সকালে ভার্চুয়াল বৈঠকে এই রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রুট চালুর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে স্বপ্নপূরণ হলো নীলফামারীবাসীর। অর্ধ শতাব্দীর বেশি সময় অপেক্ষার পর চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলপথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। এরপরই নীলফামারীর চিলাহাটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের হলদিবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পণ্যবাহী ট্রেন। আপাতত পণ্যবাহী ট্রেন চললেও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই রেলপথে
যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে। চিলাহাটি হলদিবাড়ি হয়ে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটেও ট্রেন চলাচল করবে। এই রেলপথ চালু হওয়ায় ভ্রমণপিপাসু মানুষের যাত্রা যেমন সহজ হলো, তেমনি উন্মোচিত হলো বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি স্থানীয়রা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় দুদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এই যে ট্রেনটা চালু করেছে, এটা আমাদের চিলাহাটিবাসীর পক্ষে এটা গুড লাক। খুব উন্নয়ন হবে এবং জমি জায়গারও দাম বাড়ছে এখানে, মানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য খুব সুন্দর চলবে। রেলপথ চালুর খবরে ব্যবসায়ীরাও করছেন নানা পরিকল্পনা। এরই মধ্যে চিলাহাটি স্টেশনের আশপাশে জমির মূল্য বেড়ে গেছে 10 গুণ। 7 সিস্টারে আমরা আমাদের গুডসগুলো আমাদের রপ্তানি করতে সক্ষম হব, বিশেষ করে আমাদের এগ্রিকালচার রিফাইন গুডসগুলো। আমরা আশা করছি যে এই উত্তরবঙ্গের এই সেক্টরতে আমরা এক্সপোর্ট ইম্পোর্টটা বেজোর অংশটা এই পথে আনা যাবে, যার জন্য আমরা এটা গুরুত্ব দিচ্ছি। গাজীপুরের কালিয়াকোট স্টেশনের আদলে চিলাহাটি স্টেশনকেও হাইটেক পার্ক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া রেলযাত্রাকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ করতে নানা পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রণালয়। অনুমোদনকৃত আপনার স্টেশন কিন্তু কালিয়াকোট, তো ওই স্টেশনটাই আমি বললাম যে ওই স্টেশনটাই এখানে আপনারা করেন এবং সেটাই আমরা এখানে করছি। স্থানীয়রা এবার চাইছেন চিলাহাটি স্থলবন্দরও দ্রুত চালু করা হোক। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায় চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী চিলাহাটি রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, উদ্বোধনের পর তো ইতিমধ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই ট্রেন চলাচল নিয়ে? পণ্যবাহী যে ট্রেনটি গেছে আজকে এই চিলাহাটি থেকে ছেড়ে গেছে, সেই ট্রেনটি পৌঁছে গেছে হলদিবাড়িতে। আমি এখানে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি এবং যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটি বাংলাদেশের, কিন্তু যে ওয়াগনগুলি গিয়েছে সেগুলো ভারতেরই ছিল, কারণ ভারত থেকে পাথর নিয়ে এসেছিল এই ওয়াগনগুলি। কিন্তু ইঞ্জিনটি এখন ব্যাক করার যে কথাটি সেটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ইঞ্জিনটি ফেরত আসছে এই চিলাহাটিতে। তবে যে মানুষের যে ঢল ছিল এখানে, যে চিলাহাটি তথা নীলফামারীবাসীর যে ঢল ছিল, সেই লোক আনন্দ মনে তারা নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছে এবং তাদের যে পরিতৃপ্তি সেটা তারা পেয়েছে এই সরকারের আমলে। তবে তাদের আরেকটি দাবি ছিল যে এখানকার যে স্থলবন্দরটি, তবে স্থলবন্দরের বিষয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি। এখানে উপস্থিত ছিলেন যে রেলপথ মন্ত্রী, তিনি বলেছেন যে আমরা এই স্থলবন্দর যে চালুর বিষয়টি দ্রুত এই কার্যক্রম শুরু হবে এবং চিলাহাটি যে স্টেশনটি আছে সেটি হবে সেই কালিয়াকৈরের হাইটেক পার্কের স্টেশনের আদলে। আরেকটি বিষয় এখানে রয়েছে যে ব্যবসায়ীরা যেখানে ভাবছেন এখানে যে জমি জমার যে দামটির কথা বলা হচ্ছে 10 গুণ বেড়ে গেছে, আসলে এখানে জমির যে মূল্য অত্যন্ত কম ছিল, একটি প্রতি শতক যে 15,000 টাকা, সেখানে তার 10 গুণ বৃদ্ধি পেয়েছে প্রতি শতকে এই সময়ে। তবে যখন এই ধরনের যে 26শে মার্চ যাত্রীবাহী ট্রেন যখন এখানে চালু হবে তখন এখানকার মূল্য আরো বেড়ে যাবে বলে স্থানীয়রা আমাকে এই কথাটি বলেছেন। আর আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে যাত্রীবাহী যে ট্রেনটি যেটা ঢাকা থেকে যেটা দার্জিলিং যে কথাটি রয়েছে যে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছবে, সেটি কিন্তু আপনি ঢাকা রাজধানী থেকে এখানে এই চিলাহাটির দূরত্বটা হলো 441 কিলোমিটার পথ, আর বাকি 10 কিলোমিটার আছে এই ভারতের। আমাকে এই ব্যাপারে যে পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার যে রেলওয়ের মিহির কান্তি গুহ, ওনার সঙ্গে কথা বলেছি। উনি একটি কথাই বলেছেন যে আমরা এই দীর্ঘ এই যে এত কিলোমিটার যে পথ রয়েছে এটার আমরা সবকিছু আমরা এই মূল্যটা আমরাই পাবো। এই ছিল আমার কাছে চিলাহাটি থেকে সর্বশেষ সংবাদ। চিলাহাটি থেকে জানাচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে নতুন কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন আহমদ শফির শ্যালক। মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
চলতি বছরের 18 সেপ্টেম্বর ঢাকার হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের তৎকালীন আমির আহমদ শফি। তবে 4 দিন ধরে হাটহাজারী মাদ্রাসায় ঘটা নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয় বলে মনে করেন স্বজনরা। তাকে যথাসময়ে হাসপাতালে নিতে বাধা দেয়া, অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া সহ নানা মানসিক চাপ তৈরির অভিযোগ করেছেন স্বজনরা। আর এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবেই হয়েছে বলে জোর ধারণা তাদের। এই পরিকল্পনার প্রধান কুশীলব নাসির উদ্দিন মুনির, মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছে আহমদ শফির পরিবার। হত্যার অভিযোগ ছাড়াও মাদ্রাসায় থাকা আহমদ শফির পরিবারের 68,90,000 টাকা ও 20 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। নতুন একটা হামলার শিকার হয়েছে আমার বক্তব্যটি, ওইটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি। আমি 3 মাস পর্যন্ত আমি হেফাজতের বড় বড় আলেমদের কাছে বলিয়েছি, এরা কোনো তদন্ত বা কোনো আশ্বাস দেয় নাই। বৃহস্পতিবার দুপুরে এই মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত। মামলায় বাদীসহ 6 জনকে সাক্ষী করা হয়েছে। আসামি 36 জন। 1 নম্বর হচ্ছে মনির, 2 নম্বর হচ্ছে মামুনুল হক সহ আরও 34 জন আসামি এখানে করা হয়েছে। এখন মাননীয় আদালত ওইটা শোনার পর, বক্তব্য শোনার পর, বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর বিবিআইকে তদন্তের 1 মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিয়েছে। এর আগে 16 ডিসেম্বর চট্টগ্রামে এক মতবিনিময় সভায় হেফাজতের নতুন নেতাদের বিরুদ্ধে শাপলা চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি ও শফির মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছিলেন শফিপন্থীরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে প্যারিস রোডে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শিক্ষক সমিতির নেতারা। আর যেন বাংলাদেশে এমন ঘটনা না ঘটে সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। করোনার কারণে স্থগিত হওয়ার 10 মাস পর আগামী 27 জানুয়ারি হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। গত সোমবার নতুন তফসিল ঘোষণার পর আবারও মাঠে নামছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা করলেও ভোট কেন্দ্র দখলসহ নানা শঙ্কা বিএনপির প্রার্থীদের। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছরের 29 মার্চ। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারেও নামেন প্রার্থীরা, কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় 21 মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর 9 মাস পর গত সোমবার আবারও ভোটের তারিখ নির্ধারণ করা হয়। ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। নির্বাচনে করোনাকে বড় বাধা মনে করছেন না বিএনপির মেয়র প্রার্থী। তবে ভোটকেন্দ্রে বহিরাগত প্রবেশ, কেন্দ্র দখলসহ নানা আশঙ্কা জানান তিনি। জনগণ তাদের ভোট সেন্টারে যেতে নিরাপত্তা বোধ করছে কিনা, সরকার এবং নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা দিতে পারছে কিনা। কারণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বহিরাগতরা সেখানে আসবে, সেখানে তারা সহজে বহিরাগতরা আমরা দেখেছি তারা ভোট সেন্টার দখল করে ফেলে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনরায় পাওয়ার প্রত্যাশা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। এরা সমালোচনা করবে, সমালোচনা করতে থাকবে। নির্বাচন সুষ্ঠু হলো বলবে যে এটা সুষ্ঠু হয়নি, কারণ এরা এখন ক্ষয়িষ্ণু একটা পার্টি। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা হালনাগাদ করা সহ সব প্রস্তুতি এরই মধ্যে শেষ পর্যায়ে বলছে নির্বাচন কমিশন। অতীতের মতো এবারও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ তাদের। সকল প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমাদের হালনাগাদ কার্যক্রম প্রায় সমাপ্তির পথে রয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের দিনক্ষণ নির্ধারণ করে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন 7 জন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের 55 পদে প্রার্থী ছিলেন 269 জন। তবে প্রার্থীর মৃত্যুর কারণে 30, 37 ও 40 নম্বর সাধারণ ওয়ার্ড এবং 6 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, নির্বাচনী আমেজ কেমন দেখছেন আর এই ভোট নিয়ে সাধারণ ভোটাররা কি বলছেন? আসলে এরই মধ্যে নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করা হলেও এখনো যেহেতু নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু বলা হয়নি কবে নাগাদ শুরু করা যাবে, সেজন্য নির্বাচনী বিধিনিষেধ মানার লক্ষ্যেই মূলত প্রার্থীরা এখন অপেক্ষা করছেন যে কী ধরনের নির্দেশনা আসে সেই অনুযায়ী তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। যার কারণে এখনও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আসলে আগ্রহ দেখা দিয়েছে এবং এটি নিয়ে তৎপর হলেও প্রার্থীরা নির্বাচনী যেই আমেজ সেটি পুরোপুরি এখনো পর্যন্ত আসেনি প্রচারণা না হওয়ার কারণে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা দলীয় প্রার্থীদের সঙ্গে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন এখন মূলত বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে কিংবা দলীয় কর্মসূচির ভেতরেই তাদের যেই অনানুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু এখন চলছে, কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হবে নির্বাচন কমিশনের নির্দেশনার পর। আপনি জানেন এর আগে যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করা হয়েছিল, এর আগে কিন্তু 21শে মার্চ স্থগিত হওয়ার আগে 9 মার্চ থেকে তারা কিন্তু প্রচারণা চালিয়েছিলেন এবং প্রচারণা প্রায় শেষের দিকে চলে এসেছিলেন। এরই মধ্যে করোনার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। তো এবার নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে যে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে প্রচারণা নিয়ে আসলে তারা কি ভাবছেন। তারা বলছেন আগে যে নির্বাচনী আচরণ বিধিগুলো ছিল এবং প্রচারণার জন্য নির্বাচন কমিশনের যেই নির্দেশনাগুলো ছিল সেগুলো তারা আর একটু সংশোধন করে সেটি প্রার্থীদের বলতে চাচ্ছেন। কারণ হচ্ছে এখন যেহেতু করোনার সংক্রমণ, সেজন্য কিভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাবেন সেই বিষয়ে তারা নতুন করে করণীয় ঠিক করতে তারা সময় নিচ্ছেন। এবং এর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আগে যারা প্রার্থী হয়েছিলেন এর মধ্যে অন্তত সংরক্ষিত ওয়ার্ড সহ 4টি ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর প্রার্থীরা মৃত্যুবরণ করেছেন। তো সেই ওয়ার্ডগুলোতে নতুন করে তফসিল ঘোষণা হবে এবং নতুন করে যে নতুন করে প্রার্থী নেওয়ার সেখানে সুযোগ থাকবে। তো সেই বিষয়গুলো নিয়ে তারা এখন চিন্তাভাবনা করছেন এবং সেগুলো যখন হবে এরপরে মূলত প্রচারণার জন্য নতুন সময় নির্ধারণ হবে, তখন হয়তো নির্বাচনী যেই আমেজ সেটি আরও বেড়ে যেতে পারে। কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি, দলীয় কর্মসূচি সেভাবে তারা তাদের যেই প্রচারণা সেটি অব্যাহত রেখেছে। আর নির্বাচন নিয়ে আমরা উভয় প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু তারাও আসলে করোনাকে বড় একটা সমস্যা হিসেবে দেখছেন না নির্বাচন আয়োজনের জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা বিএনপির যিনি বিশেষ করে প্রার্থী তিনি কিন্তু বলছেন যে তারা প্রচারণা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে এখন রাজি নয়, কারণ তারা বলছেন এর চেয়ে বেশি তারা জোর দিচ্ছেন নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে বিষয়টির দিকে তারা জোর দিচ্ছেন। এবং তারা বলেছেন যে আগে তাদের যে দাবি ছিল নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করা, সেই দাবিতে এখনও তারা অনড় রয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে যদিও এখন সেনাবাহিনী নিয়ে এর আগে আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল তখন বলেছিল যে সেনাবাহিনীকে যে নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে, যদিও নিরাপত্তার দায়িত্বে না থেকে তারা টেকনিক্যাল যে সহযোগিতা করবে, কিন্তু এবার সেটিও থাকছে কিনা সেটিও আসলে নতুন করে সংশয় দেখা দিয়েছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি পুরনো যে অভিযোগ সেই অভিযোগের মধ্যেই রয়েছেন, নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় নেই। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের নির্বাচনের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। কুয়াকাটা পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই পক্ষের অন্তত 24 জন আহত হয়েছেন। বেলা 11টায় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে উভয় পক্ষের প্রচারণা চালানোর সময় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার তার সমর্থকদের নিয়ে একটি মিছিল নিয়ে কুয়াকাটায় যাচ্ছিল। এ সময় নৌকার সমর্থকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের 18 সমর্থক এবং আওয়ামী লীগের প্রার্থী বারেক মোল্লার 6 জন সমর্থক আহত হন। এ ঘটনায় কুয়াকাটা পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসন্ন পৌর নির্বাচনে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমদ রুমির স্বেচ্ছাচারিতা এবং মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন মিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতারা। বেলা 11টায় মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে মেহেদী আহমেদ অযোগ্য ব্যক্তিকে মনোনয়নের জন্য সুপারিশ করছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদকে বহিষ্কারের দাবি জানান তারা। তা না হলে মিরপুর উপজেলা এবং পৌর বিএনপি থেকে গণপদত্যাগের হুমকিও দেওয়া হয়।
নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ একই পরিবারের 4 জন সহ অন্তত 8 জন। নিখোঁজদের মধ্যে একজন নারী, বাকিরা শিশু। ট্রলারডুবিতে মৃত নববধূর বাড়িতে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় ঘটেছে এই দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বরযাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত নববধূ সহ 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন জাকিয়া বেগম, মোহাম্মদ হাসান, নার্গিস, হালিমা, লামিয়া, নিহা, আমির হোসেন ও আলিফ। বরযাত্রীবাহী মাছ ধরার ওই ট্রলারটিতে যাত্রী ছিল নারী ও শিশুসহ অন্তত 80 জন। ধারণ ক্ষমতার বেশি যাত্রী ওঠায় মেঘনার মাঝখানে ডুবে যায় ট্রলারটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানিয়েছেন, নিহত 7 জনের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এ নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এখনও তো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, তো নতুন করে আর কোনো লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আমরা জানি যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বরযাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা গত পরশু যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল টাঙ্কির ঘাটের কাছাকাছি, সেখান থেকে 5 জনের মরদেহ এবং নলেজচরের কাছ থেকে আরো 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে মোট 7 জনের মরদেহ উদ্ধার করা হলেও নৌকোতে থাকা আরো 8 জন নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত। এই 8 জনে 2টি পরিবারের মূলত। তাদেরকে খোঁজার জন্য যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা ব্যক্তিগত উদ্যোগও নৌকা নিয়ে গতকাল থেকেও আমরা দেখেছি আজ পর্যন্ত বিভিন্ন জায়গাতে মেঘনার পাড়ে এবং উপকূলে তীরে তীরে এবং দূরে গিয়েও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজস্ব উদ্যোগে। এর পাশাপাশি নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার তৎপরতার কথা বলা হলো। আমরা গতকাল সারাদিন আমি মেঘনার পাড়ে ছিলাম, আমরা দেখেছি কার্যত উদ্ধার তৎপরতা বলতে তারা কিছু টহল দিচ্ছেন, এর বাইরে তেমন কোনো কার্যক্রম কিন্তু আসলে চোখে পড়েনি। এবং বাস্তবতাও হচ্ছে যে মেঘনা এতটাই উত্তাল এবং এর গভীরতা বেশি থাকার কারণে জোয়ার ভাটার উপর মেঘনার অনেক কিছু নির্ভর করাতে আসলে একটি মানুষ যখন পড়ে যায় সেখানে ইচ্ছে করলেই খোঁজাখুঁজি করে খুব দ্রুততার সাথে পাওয়া কিছুটা দুঃসাধ্য ব্যাপারও বটে। তবে আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি যে স্থানীয় জেলেরা জানিয়েছেন যতগুলো নৌ দুর্ঘটনা ঘটেছে সাধারণত স্থানীয় জেলেরাই আসলে উদ্ধার কাজে সবার আগে এগিয়ে আসে এবং মরদেহ তারা সবার আগে সন্ধান পায় এবং যারা নদীতে পড়ে যায় তাদেরকেও স্থানীয় জেলেরাই, অর্থাৎ মাছ ধরা অন্য যেসব জেলে রয়েছে তারাই উদ্ধার করে। পরবর্তীতে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে বা আমরা বিভিন্ন নৌ পুলিশ এবং কোস্টগার্ডের কথা বললো, আসলে তারা কিন্তু অতটা উদ্ধার কাজ একেবারে আনুষ্ঠানিক যে উদ্ধার কাজ বলা হয় সেটুকু আসলে তারা খুব একটা করেন বলে স্থানীয় লোকজন স্বীকার করতে নারাজ এবং আমরাও খুব একটা দেখিনি। তারা এখন যেটি হচ্ছে যে কার্যত এখন তারা নদীর বিভিন্ন স্থানে অন্তত 15 কিলোমিটার এলাকাকে তারা চিহ্নিত করে সেখানে মাঝে মাঝে টহল দিচ্ছেন, তারা খোঁজখবর নিচ্ছেন কোনো লাশের সন্ধান পাওয়া যাচ্ছে কিনা। গতকাল মেঘনার পাড়ে টাঙ্কির ঘাট এলাকায় আমি সেখানে থাকা অবস্থায় জানতে পেরেছিলাম, কয়েকজন জেলে জানিয়েছিলেন যে একটি নারীর মরদেহ তারা সেখানে দেখেছেন নীল যে বয়া রয়েছে তার কাছে, কিন্তু তারা সেটি উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে আরো জেলে এবং কোস্টগার্ডের সদস্যরা সেখানে গেলেও কিন্তু সেই মরদেহটি উদ্ধার করা যায়নি। নদী উত্তাল থাকার কারণে মরদেহ এক একবার এক এক দিকে যায় এবং শেষ পর্যন্ত তীরে ভিড়লে হয়তো বা এটি উদ্ধার করা যাবে, এটি এখন শেষ ভরসা। এছাড়া আসলে উদ্ধার কাজ খুব একটা কাজে দেবে বলে স্থানীয় বাসিন্দা এবং স্বজনহারারা আর বিশ্বাস করতে রাজি নন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন শিশু জিসান ও গার্মেন্টস কর্মী রাজ্জাক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে রামারবাগ এলাকায় হাসান খানের 3তলা ভবনের 1তলার সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটে রাজ্জাক ও পাশের বাড়ির শিশু জিসান, সাকিব ও সায়েদা আহত হন। ঘটনাস্থলেই মারা যান জিসান। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজ্জাক। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরে সরকারি অর্থায়নে হতদরিদ্রদের জন্য নির্মিত ৫ শতাধিক বসতঘর ভেঙে চুরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের জন্য বারবার আবেদন করেও কোনো পক্ষ থেকেই সাড়া পাচ্ছেন না দরিদ্ররা। তবে ঘর মেরামতের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গুচ্ছ গ্রামে ১৫০০ মানুষের বসবাস। এখানকার ৩১২টি ঘরেরই করুণ অবস্থা। কোনোটার দরজা জানালা ভেঙে গেছে, আবার কোনোটার ঘরের চালা ছিদ্র হয়ে বৃষ্টিতে ভিজে যায় গৃহস্থলীর জিনিসপত্র। এসব বসতঘরে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। দিনের আয়েই যাদের সংসার চলে, চাইলেও তারা নিজ উদ্যোগে মেরামত করতে পারছে না ঘরগুলো। দেখেন আমাকে বেড়া গোড়া নাই, জ্বালানা নাই, ওই যে উপরে দিয়ে আমরা পলিথিন টানাই থাকি। আমরা ওই যে বৃষ্টি নামলে মনে করেন পাইলে হারি ভরগা যায়, পানি আমরা হালাই স্যার। রাত্রেবেলা সমস্যা হয়, কেউ চাঙ্গা মারে, কেউ হিপ মারে, ভাঙ্গা চুরে ঘর দুয়ার আমাকে ভয়তে ঘুমাইতে পারি না। বাথরুম আমরা চাইতে না, বাথরুম কাঁচা বাথরুম দিয়ে আমাকে থাকতে হয়। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, শিগগিরই ঘরগুলো মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। ২০০১ সালে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, ঘরগুলোর অধিকাংশ ঘরই এখন মেরামতের উপযোগী এবং মেরামত করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা বিগত ৪ মাস আগে আমরা ইতিমধ্যে একটি মেরামতের জন্য প্রস্তাব ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়পুর 2 প্রকল্পে প্রেরণ করেছি। তবে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। টিনগুলো খারাপ হওয়ার কারণে ফুটো হয়ে যাওয়ার কারণে বর্ষাকালে পানি পড়ে, আবার বেড়া খারাপ হওয়ার কারণে শীতকালে দেখা যায় যে তাদের কষ্ট হয়। 2-3 বারে আমি এস্টিমেট করে সেগুলো পাঠিয়েছি আশ্রয়ণ প্রকল্প বরাবর। তো তারা আশ্বাস দিয়েছিল দিবে, কিন্তু পরবর্তীতে শোনা গেল যে সেখানে নতুন করে এই সংস্কার কাজের জন্য বরাদ্দ নাই। মাদারীপুর সদর উপজেলায় 4টি গুচ্ছগ্রাম ও 6টি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে ২৫০০-এর বেশি হতদরিদ্র মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চগড়ে গত 3 দিনের মধ্যে আজ সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কদিন ধরে দিনরাত ঘন কুয়াশা আর তীব্র শীতে দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দৈনন্দিন আয় কমে গেছে রিকশাভ্যান চালক আর কুলি শ্রমিকদের। কুড়িগ্রামেও বেড়েছে শীতের তীব্রতা। স্থানীয় আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজও। কনকনে ঠান্ডায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। প্রচুর শীত, আমরা ঠান্ডায় এইভাবে বেড়াচ্ছি, ভাড়া ভর্তি নাই। শীতের জন্য মানুষ বাড়ি থেকে বাইরে যেতে পারে না, ঠান্ডায় কনকন আসতে কোনোখান থেকে আজ দিনের 10টা-11টা বাজে কোনো সূর্য উদয় হয় না। কুয়াশা জন্য মানুষজন বাইরে বাড়ায় না, আমরা ভ্যান নিয়ে বাইরে যাত্রী পাই না, কামাই টাকার কাজ হয় না। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীর ক্ষমতা নিশ্চিত করতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব। সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বক্তারা। এ সময় বিভিন্ন প্রকল্পে নানা দিক তুলে ধরেন প্রকল্প কর্মকর্তারা। বিভিন্ন গবেষণা থেকে তারা জানান, এখনও নিরাপত্তার অভাবে পাহাড়ি শিশু কিশোরেরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পায়। এছাড়া নানা রকম কুসংস্কার ও ভয়ভীতির কারণেও বাইরে যেতে চায় না কিশোরীরা। নারী শিক্ষা ও স্বাস্থ্যসেবার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা। পাবনার চলনবিলে চলছে মাছ ধরার উৎসব। বাউত উৎসব নামে পরিচিত মাছ ধরার এই আয়োজন চলে সপ্তাহে 2 দিন। ঐতিহ্যবাহী বাউত উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে পাবনায় জড়ো হন শৌখিন মাছ শিকারীরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই পাবনার চলনবিলে নামে নানা বয়সী মানুষের ঢল। হাতে হাতে মাছ ধরার নানা উপকরণ। আগে থেকে এলাকা ঠিক করা থাকে, তাই ভোরের আলো ফুটতেই নির্দিষ্ট এলাকায় জড়ো হন শৌখিন মাছ শিকারীরা। স্থানীয় ভাষায় জেলেদের বলা হয় বাউত। এ থেকেই বাউত উৎসব। শীত মৌসুমে যখন বিলের পানি কমে যায়, সে সময় মাছ শিকারীরা জড়ো হন বিলে। মাছ মারতে আইছি, মাছ পাইছি। আগের কাটায় মনে হয় না 10 কেজি পাইছিলাম। আমার বললো চলে মাছ মারি দেয়, ওরা আমার ডাকি লিয়েছে, কিন্তু ওরা মাছ পাইছে, আমি মাছ পাই। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। এটা ভাই শখের জিনিস, মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। ঐতিহ্য ধরে রাখতে বিলে মাছের অভয়াশ্রম ও প্রজনন বাড়ানোর কথা বলছে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা। প্রায় 100 বছরের অধিক ধরে এই ঐতিহ্যটি চলে আসছে। এটি আমাদের 3টি উপজেলা মিলে আছে। অন্য 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দের সাথে আমি কথা বলে আমরা সমন্বিতভাবে চেষ্টা করব যেন এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা
পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। ডব্লিউবিআইপি একটা প্রকল্প আছে, সেক্ষেত্রে যদি আমরা এটাকে অভয়াশ্রয়ের মতো করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মাছ উৎপাদন বাড়বে এবং লোকজনও সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে। শনি ও মঙ্গলবার বিভিন্ন বিলে চলে বাউত উৎসব। পৌষের মাঝামাঝি পর্যন্ত চলবে এই উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য রক্ষার এই আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় ঘোড়দৌড় দেখতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশা প্রায় 50,000 মানুষ ভিড় করেন গয়রা গ্রামে। নড়াইল, সাতক্ষীরা, ডুমুরিয়া, যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 12টি প্রশিক্ষিত ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 4 রাউন্ড খেলায় নড়াইলের ঘোড়া তুফান দল চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় হয় আকাশ ও পাখি নামে ঘোড়া দল। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।